1986 সালে ডক্টর TCS আনন্দের তত্ত্বাবধানে জন্ম নিল তৃতীয় টেস্ট টিউব বেবি হর্ষবর্ধন রেড্ডি। কিন্তু সরকার থেকে এই TCS আনন্দকেই প্রথম টেস্ট টিউব বেবির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। হঠাৎ করে ঘটনার মোড় কিভাবে যেন অন্যদিকে ঘুরে গেল। 1997 সালে কলকাতায় এক বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য ডক্টর TCS আনন্দ কলকাতায় আসেন। সেখানে এসে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণার সমস্ত ডকুমেন্ট তার হাতে আসে। সেই ডকুমেন্টগুলো পড়ার পর এবং দুর্গার পরিবারের সাথে কথা বলার পর ডক্টর সুভাষ মুখোপাধ্যায় জানতে পারেন ভারত তথা এশিয়ার প্রথম টেস্ট টিউব বেবির জনক হলেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। TCS আনন্দের মন খুব উদার বলতে হবে। তিনি তারপরে এই ব্যাপারটা নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং সরকারকে বাধ্য করেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে প্রথম টেস্ট টিউব বেবির জনক হিসেবে স্বীকৃতি দিতে। ভারত তথা এশিয়ার প্রথম টেস্ট টিউব বেবির নাম হলো দুর্গা ওরফে কানুপ্রিয়া আগরওয়াল। সারা বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি লুইস ব্রাউন দুর্গার জন্মের মোটে 67 দিন আগে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। এই TCS আনন্দ পরে উদ্যোগ নিয়ে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের স্মৃতিতে অনেক কিছু করেন। ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের স্মৃতিতে সুভাষ মুখোপাধ্যায় মেমোরিয়াল রিপ্রোডাক্টিভ বায়োলজি রিসার্চ সেন্টার তৈরি হয়। এছাড়া নীলরতন সরকার হসপিটালের ছাত্রাবাসকে তার নামেই নামাঙ্কিত করা হয়। ছাত্রাবাসের বাইরে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের একটি আবক্ষ মূর্তি রাখা হয়। তার ঐতিহাসিক গবেষণাগারটির বাইরে একটি স্মৃতিফলক রাখা হয়। 2010 সালে 100টি দেশের 1100 জন চিকিৎসা বিজ্ঞানীর গবেষণার আবিষ্কারকে লিপিবদ্ধ করা হয়। তার মধ্যে ভারতের 2 জন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তার একজনই হলেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। ডক্টর সুভাষ মুখোপাধ্যায় এই মহান কাজ করেও কেন পৃথিবী থেকে অকালে বিদায় নিলেন, সেই সত্যি ঘটনা সম্পর্কে একটু আলোকপাত করা যাক। 1981 সালের 19শে জুন তার স্ত্রী নমিতা মুখোপাধ্যায় ঘরে ঢুকে দেখেন তার স্বামী সিলিং থেকে নিজেকে ফাঁসি দিয়ে শেষ করে দিয়েছেন। একটি সুইসাইড নোটে লিখে গেছেন, হার্ট অ্যাটাক অবধি অপেক্ষা করতে পারলাম না, তাই নিজেকে শেষ করে দিলাম। এরপর নমিতা দেবী পক্ষাঘাতে আক্রান্ত হয়ে যান এবং বাকি জীবনটা তিনি ওইভাবেই বেঁচেছিলেন। ডাক্তার হিসেবে নীলরতন সরকার মেডিকেল কলেজে যোগদান করার পর তিনি গবেষণার কাজ চালিয়ে যেতে থাকেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। নীলরতন সরকার মেডিকেল কলেজে ছোট্ট একটি ঘরের মধ্যে তার গবেষণা চলতে থাকে। সেখানে না ছিল কোনো আধুনিক যন্ত্রপাতি, না ছিল পরিবেশ। ছোট্ট একটি রেফ্রিজারেটর নিয়ে এবং একজন গাইনোকোলজিস্ট এবং একজন ক্রায়োবায়োলজিস্টকে নিয়ে তিনি তার গবেষণা শুরু করেছিলেন। 1967 থেকে 1976 এই 9টা বছর ধরে তিল তিল করে তিনি নীলরতন সরকার মেডিকেল কলেজের ওই ছোট্ট গবেষণাগারটিকে উপযুক্ত গবেষণাগার তৈরি করেছিলেন। এরপর দেখা হয় এক বন্ধুস্থানীয় বনেদি মারোয়ারি আগরওয়ালের সাথে। তিনি জানতে পারেন আগরওয়াল ও তার স্ত্রী গত 12 বছর ধরে নিঃসন্তান। পরীক্ষা করে দেখলেন আগরওয়ালের স্ত্রীর 2টি ফ্যালোপিয়ান টিউবই অবরুদ্ধ।
ডক্টর সুভাষ মুখোপাধ্যায় স্থির করেন তাদের ওপরেই তিনি প্রথম পরীক্ষা চালাবেন তার গবেষণার, এবং তার ফলপ্রসূ 1978 সালে জন্ম নেয় দুর্গা ওরফে কানপ্রিয়া আগারওয়াল। দুর্গাই হলো ভারত তথা এশিয়ার প্রথম টেস্ট টিউব বেবি, সারা বিশ্বের দ্বিতীয়। দুর্গার জন্মের পর ডক্টর সুভাষ মুখোপাধ্যায় তার গবেষণার সমস্ত ডকুমেন্ট দিল্লিতে পাঠিয়ে দেন। এরপরেই শুরু হয়ে যায় মহাশোরগোল। পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্ট সরকারের রাজত্ব চলছে। তো সেই সরকার বললেন, আমাদের দপ্তরকে না জানিয়ে তুমি মিডিয়াকে কেন তোমার গবেষণা সব কিছু জানালে? তোমার বিরুদ্ধে তদন্ত কমিটি বসবে। যথারীতি বসল, এবং সেই তদন্ত কমিটির 4 জন তারা আধুনিক রিপ্রোডাক্টিভ টেকনোলজি সম্পর্কে কিচ্ছু জানতেন না। যদিও তারা ডাক্তারই ছিলেন, তবু তারা কিচ্ছু জানতেন না। ফলে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণাকে তারা বোগাস বলেন, এবং বলেন এই গবেষণাটির কোনো বাস্তব ভিত্তি নেই। এইটুকু করেই চুপ করলেন না সরকার। এরপর জাপান থেকে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে ডাকা হয় তার গবেষণার সমস্ত আলোচনাগুলো সবাইকে শোনানোর জন্য। সরকার বাধা দিয়ে সেই যাত্রা ভঙ্গ করে দিলেন। ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের পাসপোর্ট কেড়ে নেওয়া হলো, তাকে একঘরে করে দেওয়া হলো। এরপর ডক্টর নীলরতন সরকার মেডিকেল কলেজ থেকে তাকে স্থানান্তরণ করে দেওয়া হলো বাঁকুড়ার এক মেডিকেল কলেজে। হাজার কাকুতি মিনতি, হাজার পায়ে ধরা, কোনো কিছুই কাজ দিল না। তাকে চলে যেতে হলো বাঁকুড়া। সেখানে গিয়েও সপ্তাহে 1 দিন করে তিনি তার প্রিয় গবেষণাগারে চলে আসতেন এবং গবেষণা চালাতেন। কিন্তু এত পরিশ্রমে হার্ট অ্যাটাক করে তার। পশ্চিমবঙ্গ সরকার বাধ্য হয় তাকে আরজিকর মেডিকেল কলেজে আবার বদলি করতে। আরজিকর মেডিকেল কলেজে বদলি করার কিছুদিনের মধ্যেই বিশাল আঘাত হানে সরকার তার উপরে। তাকে আবার বদলি করে দেওয়া হয় চক্ষু বিষয়ক এক হসপিটালে। কিন্তু ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণা বা পিএইচডি কোনোটাই চক্ষু সংক্রান্ত বিষয় নিয়ে নয়। ফলে এটি তার উপর একটি বিশাল মারণ আঘাত। এই আঘাতটি তিনি আর নিতে পারেননি। এই বদলির অর্ডারটি আসে 1981 সালের জুন মাসে। সেই মাসেই 19শে জুন ডক্টর সুভাষ মুখোপাধ্যায় নিজেকে শেষ করে দেন। যে মহান আত্মার জন্য আমাদের বহু নিঃসন্তান দম্পতি কোল আলো করে সন্তান পাচ্ছেন, সেই মহান আত্মার এই করুণ পরিণতি কিছুতেই মেনে নেওয়া যায় না। এটা আমাদের সরকারের, আমাদের বাঙালিদের চূড়ান্ত লজ্জার বিষয়। ডক্টর সুভাষ মুখোপাধ্যায় যেখানেই থাকুন, খুব শান্তিতে থাকুন, খুব ভালো থাকুন, এই কামনা করি।